প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশে মহিলারা মায়ের জাতি। বাংলাদেশে মহিলারা ভোটার বেশি, গড় আয়ু বেশি। কিন্তু নারায়ণগঞ্জ এক সাংবাদিকরে অর্ধ উলঙ্গ করা হলো জামাত বিএনপির হাতে। আমাদের মোস্তফা ফিরোজ ভাইয়ের তারও তো মাপুন আছে, আমাদেরও তো মাপুন আছে। সে কি এটা ভালোভাবে ফলো করতে পারে নাই? সে কেন জামাত বিএনপির দালালি করে? এবং প্রধানমন্ত্রীর বেড়া নিয়া একটা ছেলে বিভিন্নবার ঘুরে ঘুরে দেখেছে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকিয়া সোফার উপরে জোতা লইয়ে বসে বলতেছে গণভবন আমার, গণভবন আমার। এটা কি মোস্তফা ফিরোজ ভাই দেখে না? সে কি অন্ধ ছিল? অন্ধ থাকার তো কথা না, কারণ অন্ধরা তো আর দালালি করতে পারে না। চোখ দিকে দেখকে তো দালালি করতে হয়। মোস্তফা ভাই সত্যকে সত্য বলেন এবং মিথ্যাকে মিথ্যা বলবেন, সাদাকে সাদা বলবেন। কারণ বাংলাদেশে যে বঙ্গোপসাগর অনেক বড় সাগর, এভাবে দালালি করবেন আর এই দালালির কারণে একদিন বাংলার জনগণ আপনার এই সাগরে নিক্ষেপ করবে। আমরা চাই সত্যরে সত্য বলেন। আমরা আওয়ামী লীগের সমর্থক হলো আমরা বেগম খালেদা জিয়ার সাজা হয়েছে এটার সমর্থন করি না, কারণ উনি একজন সাবেক প্রধানমন্ত্রী। 4 কোটি টাকার জন্য ওনার সাজা হয়েছে, বয়স্ক মানুষ। এটার আমরা সমর্থন করি না, এটার আমরা ঘৃণার চোখে দেখি। যেইভাবে শেখ মুজিবের পরিবারকে হত্যা করা হয়েছে এটারাই আমরা ঘৃণা করি। 21শে আগস্টে যে তারেক জিয়ার নির্দেশে গ্রেনেড হামলা হয়েছে এটাকেও আমরা নিন্দা জানাই এবং ঘৃণা করি। পুলিশ এই 24 সালে পুলিশকে হত্যা করা হয়েছে, ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, এটাকে আমরা ঘৃণা করি, নিন্দা করি। আমি বলতে চাই যে বাংলাদেশের অনেক হিন্দু পরিবারের উপর হামলা হয়েছে, হিন্দু পরিবারের মূর্তি ভাঙা হয়েছে। তারা কি এদেশের নাগরিক না? মোস্তফা ফিরোজ ভাই, আপনি এটা কেন ফলো করে প্রচার করেন না? দালালি ছেড়ে দেন। ফয়জুল হক উনি দালালি করে, সত্যরে সত্য বলা উচিত। সত্য বলতে কেন ভয় পান? দালালি ছেড়ে দেন। ফয়জুল সে দালালি করে এবং এইসব দালালির কারণেই আজকে বাংলাদেশের অধপতন। সত্য কথা কেউ বলে না। যে কয়জন উপদেষ্টা হয়েছে তার মধ্যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি স্যালুট জানাই। সে আমার দেশি লোক। সে এর আগে যে নির্বাচন কমিশনার ছিল ও সময় সে সত্য কথা বলতো এবং এখনও সে সত্য কথা বলে। কিন্তু আমার প্রশ্ন হলে যারা ছাত্র থেকে 2 জন উপদেষ্টা হয়েছে, বর্তমানে এদের সম্পত্তির পরিমাণ কত? এরা ক্ষমতায় যে কয় বছর থাক আমার কোনো আফসোস নাই। এটা জনগণের কাছে প্রচার করা হোক এবং দেখানো হোক তাদের ফ্যামিলিতে কি কি অ্যাসেট আছে। এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি বলতে চাই যে আগামী দিনে তাদের সম্পত্তির পরিমাণ কত দাঁড়াবে। কারণ শস্যের মধ্যে অনেক সময় ভূত লুকিয়ে থাকে। গোলাম মোল্লা রনি ভাইয়ের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। গোলাম মোল্লা রনি ভাই একসময় আওয়ামী লীগের এমপি ছিল। সে আমাদের বরিশালের লোক। গোলাম মোল্লা রনি ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলে। আমি একটা গল্পর মাধ্যমে বলতে চাই গোলাম মোল্লা রনি ভাইরে, আমি মালিক সমিতির সিন্ডিকেটে চাকরি করতাম খুব সৎভাবে, কিন্তু 10টা প্রতিষ্ঠানে 10 জন সুপারভাইজার ছিল, তার মধ্যে আমি একজন। লেবার ছিল 200 আর সর্দার ছিল 10 জন। আমরা সুপারভাইজার ছিলাম 10 জন। কিন্তু আমি দেখলাম যখনই আমি সঠিকভাবে দায়িত্ব পালন করি, রাত্রির অন্ধকারে সব শ্রমিকরা আমার নিয়ে বসার পরে তারা বলল যে আপনি যেভাবে দায়িত্ব পালন করেন এভাবে আমাদের কোনো ফ্যাসিলিটি থাকে না। আপনি রাত্রে অফিসে ঘুমাই থাকেন, আমরা যদি এই যে মাল সরাই ফেলাই মালিক কর্তৃপক্ষের কাছে, অফিসের কাছে আপনার জবাবদিহি করতে হবে। অতএব আমাদের সুযোগ সুবিধা দিতে হবে। আমি এটাই বুঝাই যে চোরের সংখ্যা যদি বেশি হয়
10 জনের মধ্যে ভালো লোক যদি একজন থাকে, 9 জন যদি চোর হয়, তাহলে ওই 9 চোরের দাপটে কিন্তু ভালো লোক থাকতে পারে না, ভালো লোকের পদত্যাগ করা লাগে। আজকে যারা উপদেষ্টা হয়েছে তাদের মধ্যে আমি মনে করি সবাই ভালো, কিন্তু দুজন ছাত্র নেতা উপদেষ্টা হয়েছে, আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি তারা যেন দেশ ভালোভাবে পরিচালনা করতে পারে। কিন্তু বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি বলতে চাই, তাদের সম্পত্তির হিসাব দেওয়া হোক, বর্তমানে কি আছে এবং ক্ষমতার পর কি থাকবে। চরমনাইয়ের পীর ফয়জুল এবং ফজলুল করিম যারা জাহাজ নিয়ে বেচতে যায়, জাহান্নামের কিয়ামতের দিন তো মাঠ থাকবে তামার মাঠ, ওই জায়গায় জাহাজ ঢুকবে কেমন তারা? ওনার বাবা সারা বছর বলতো যে জামাত ইসলাম কোনো ইসলামিক দল না। আমি এসাক রহমতুল্লাহ আলাই রে দেখছি, ফজলুল করিম রহমতুল্লাহ আল্লাহ রে দেখছি, তারা আল্লাহর ওলি ছিল, এত কোনো সন্দেহ নাই। কিন্তু এখন যে রেজু এবং ফজু আছে, এরা তো ভূমিদস্যু সন্ত্রাসী, এতে একটু ভুল নাই। গোপন মিডিয়ার মাধ্যমে যদি চরমনায় কেউ যাইয়া বলে যে তারা কেমন, কতকে ওপেনে বলবে, কতকে গোপনে বলে। আমার সমুদ্রের জমি তারা দখল করছে, 4 লাখ টাকা শতাংশ, তারা বলে 20,000 টাকা শতাংশ। তারা এই দেশের মানুষের কি দেবে? তারাই তো খায়, তারাই তো ভূমিদস্যু। শত শত বিঘা খাস জমি তারা দখল করে কোটি টাকার প্রজেক্ট খাটাইছে আজকে। চরমনাই পীরের কাছে কি আশা করা যায়? চরমনাই পীরে কি দিতে পারবে? এবং তার স্বাস্থ্য ভাইরা বিভিন্ন মাদক দ্রব্যের সাথে ব্যবসা করে, গাড়ির চাঁদাবাজি করে, নদীর ওপারে যত গাড়ি চলে তাদেরকে টাকা না দিয়ে গাড়ি চালাতে পারে না, প্রতি গাড়ি থেকে 100 থেকে 150 টাকা নেওয়া হয়। তাহলে চরমনাইয়ের পীর কি দিতে পারবে? ওনারা তো অরিজিনাল পীর না, ওনার বাপদাদা পীর, এই হিসাবে ওনারা পীরের খেতাব পাইছে। ওনারা তো ভণ্ড, ওনার ব্যয়ের সাথে ওনারা ভণ্ডামি করেছে। ওনার ব্যয় আমেরিকা থাকে, তাদের টাকা উনি লুট করছে। ওনারা কেমন তারা আজকে? আমার তো মনে হয় ক্ষমতার লোভী ফজু এবং রেজু যদি নমরুদের লগ একজোট হওয়ার দরকার ছিল, তাহলে নমরুদের সাথেও তারা একজোট হতো। যে নমরুদ আল্লাহ পাকরে গুলি করার চেষ্টা করছিল, হত্যা করার চেষ্টা করছিল। তাহলে চরমনাই পীর সাহেবের দিয়ে মানুষ কিছু পাইবে, এটা কোনো বাংলার মানুষ আশা করে না এবং তারা দিতে পারবে না, কারণ তারা খায় ছাড়া মানুষকে খাওয়ায় না। যাই হোক, অনেক কথা বলে ফেলাইলাম। আমার বলায় কোনো ভুল হলে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই, কিন্তু আমি চাই দেশটা ভালো চলুক, আমার প্রধানমন্ত্রী দেশে আসুক, সুষ্ঠুভাবে রাজনীতি করুক। কিন্তু এই যে হিন্দু বাড়িতে হামলা হইল, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা, আমাদেরই স্নেহভাজন ব্যক্তিত্ব স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমি এইসব প্রস্তাব রাখলাম। হিন্দু বাড়িতে কেন হামলা হলো, নারায়ণগঞ্জে কেন এক সাংবাদিকের উল্লঙ্ঘ করা হলো, এবং প্রধানমন্ত্রীর বেড়া হাতে নিয়ে যে ছেলে লাফালাফি করছে, সেনাবাহিনীর গাড়ির উপর নিয়ে যে ছেলে লাফালাফি করছে, এই ছেলেকে বিচারের আওতায় আনা হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবু লাল টিপ দেমু কোনটায়?